আজকে আমরা লেসন 3 অ্যান এপ্রিল ডে শুরু করব। অ্যান এপ্রিল ডে, তোমরা নামটা শুনেই বুঝতে পারছো যে এপ্রিলের একটা দিনের কথা বলা হয়েছে। সচরাচর এপ্রিল বলতেই মনে পড়ে যায় 15 এপ্রিলের পর থেকে যে পয়লা বৈশাখ। তাহলে এটা কোন ঋতুতে পড়ছে? তার আগে 15 এপ্রিলের আগে এটা হচ্ছে তোমার এপ্রিল বলতে বসন্তকালকে বোঝানো হয়েছে। বসন্তের সময় প্রকৃতি একটা নতুন সাজে সেজে গুজে ওঠে। খেয়াল করলে দেখবে যে এই শীতের পরে যে সমস্ত গাছগুলো নুয়ে পড়ে, সেগুলো শীতকালে যেরকম চারপাশটা রুক্ষ হয়ে যায়, গাছ যেরকম তার পাতা ঝরিয়ে ফেলে, বসন্তের কালটা ঠিক তার অপোজিট। এই সময় গাছে নতুন পাতা গজায়, ফুল হয়, ফুল আসছে মানে সেখানে চারপাশে পাখি আসছে, এবং সব মিলিয়ে বলতে গেলে বসন্তকালটা হচ্ছে একটা অপরূপ সাজে সেজে ওঠে আমাদের প্রকৃতি। তো এই সময়টার কথাই আমাদের পোয়েট হেনরি ওয়াডসওয়ার্থ লংফেলো বলতে চেয়েছে। তো টেক্সটে যাওয়ার আগে একটু দেখে নিই আমাদের কবি সম্পর্কে। দেখে নিই, হেনরি ওয়াডসওয়ার্থ লংফেলো 1807 to 1882 was one of the most famous American poets of his day. হেনরি ওয়াডসওয়ার্থ লংফেলো 1807 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং ইনি মারা যান 1882 সালে। ইনি ছিলেন তার সময়ে আমেরিকান কবিদের মধ্যে একজন অন্যতম কবি। লংফেলো ইজ ওয়েল নোন ফর হিজ লিরিক পোয়েমস নোটেড ফর দেয়ার মিউজিক্যালিটি। অর্থাৎ লিরিক পোয়েমস মানে হচ্ছে যে গীতি কবিতা। লংফেলো তার গীতি কবিতার জন্য বিশিষ্ট রূপে বিখ্যাত। His first major poetry collections were Voices of the Night 1839 and Ballads and Other Poems 1841. তার কয়েকটা বিখ্যাত কবিতা সংকলনগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ভয়েসেস অফ দ্য নাইট 1839 সালে প্রকাশিত হয়েছিল, অ্যান্ড ব্যালেডস অ্যান্ড আদার পোয়েমস 1841 পাবলিশ হয়েছিল। The present text is a part of Longfellow's poem of the same name. তো আমরা যে পোয়েমটা পড়তে চলেছি অ্যান এপ্রিল ডে, এর মূল কবিতার নামও হচ্ছে অ্যান এপ্রিল ডে। অ্যান এপ্রিল ডে থেকে 5টা স্ট্যান্জা আমাদের সিলেবাসের মধ্যে নেওয়া হয়েছে। চলে আসি আমরা মেন টেক্সটে। দেখো, when the warm sun that brings seed time and harvest has returned again, 'tis sweet to visit the still wood where springs the first flower of the play. When the warm sun that brings, যখন উষ্ণ সূর্য দ্যাট ব্রিংস, যে উষ্ণ সূর্য নিয়ে আসে, সিড টাইম অ্যান্ড হারভেস্ট, বসন্তকালটা হচ্ছে বীজ বপনের একটা উত্তম সময়। বীজ বপনের যেরকম উত্তম সময়, ঠিক সেই সময়টায় ফসলও কাটা হয়। তাহলে কি বলছেন কবি আমাদের? বলছেন যে যখন উষ্ণ সূর্য যেটা নিয়ে আসে বীজ বপনের সময় এবং ফসল কাটারও সময়, হ্যাজ রিটার্ন টেকেন, যে সেই সময়টা আবার ফেরত এসছে। এই সময় বীজ বপনও করা যাবে এবং ফসলও কাটা হয়। টিজ, TIS, এটা হচ্ছে ইট ইজ সুইট টু ভিজিট দ্য স্টিল উড ওয়ে স্প্রিংস দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লে। এই সময়টা, যে সময়টার কথা উনি বলছেন, বসন্তকালে, স্প্রিং টাইমে, শান্ত একটা জঙ্গলে, স্টিল হচ্ছে শান্ত, উড হচ্ছে জঙ্গলে, এই সময় শান্ত জঙ্গলে ভিজিট করা হচ্ছে খুব ভালো। ওয়ে স্প্রিংস দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন, এখানে স্প্রিংস মানে হচ্ছে ফোটা, ফুল ফোটা। এই সময় যদি কেউ একটা শান্ত জঙ্গলে ভ্রমণ করে আসে, যদি কেউ শান্ত জঙ্গল ঘুরে আসে, দেখতে পাবে সমতল ভূমির প্রথম ফুল ফুটেছে। তাহলে ফার্স্ট স্ট্যান্জায় আমরা কি দেখতে পাচ্ছি? কবি বলেছেন যে তোমাদের স্প্রিং টাইমটা হচ্ছে হারভেস্ট টাইম, অ্যাট দ্য সেম টাইম ইটস এ টাইম ফর জার্মিনেশন। এই সময়টা আবার ফিরে এসেছে, দ্য টাইম হ্যাজ রিটার্নড এগেন। অ্যান্ড এই সময় যদি কেউ একটা শান্ত জঙ্গলে ঘুরে বেড়ায়, সেখানে সমতল ভূমির প্রথম ফুলও সে দেখতে পায়। I love the season well, when forest glades are teeming with bright forms, not dark and many-folded clouds foretell the coming on of storms. এখানে হেনরি ওয়াডসওয়ার্থ লংফেলো বলছেন, আমার এই ঋতুটা বিশেষভাবে প্রিয়। কেন? when forest glades are teeming
টিমিং উইথ ব্রাইট ফর্ম। গ্লেডস হচ্ছে যে জঙ্গলের সামনে যে খোলা ঘাস জমি তাকে বলছে গ্লেডস। টিমিং হচ্ছে প্রচুর পরিমাণে, প্লেন্টি ইন নাম্বার। আমার এই ঋতুটা বিশেষভাবে পছন্দ, তার কারণ এই সময় যদি কেউ জঙ্গলের মধ্যে ফাঁকা জঙ্গলে যায়, শান্ত জঙ্গলে যায়, কিন্তু আগেই বলেছেন এই সময় জঙ্গলে গেলে প্রথম ফুল দেখতে পাবে। এই সময় জঙ্গলের সামনে ফাঁকা ঘাস জমিতে দেখবে প্রচুর প্রচুর চারপাশটা রয়েছে উজ্জ্বল আকৃতিতে। তার কারণ হচ্ছে সূর্যের রশ্মি যখন এখানে বিভিন্ন এই ঘাস জমির উপরে পড়ছে, চারপাশটা উজ্জ্বল দেখাচ্ছে, আর তার এই উজ্জ্বলতাটাকে খুব পছন্দ করছেন আমাদের কবি। নট ডার্ক অ্যান্ড মেনি ফোল্ডেড ক্লাউডস ফোরটেল। এই সময় যদি আকাশের দিকে তাকানো হয় তাহলে কোনো ঘন কালো মেঘ দেখা যাবে না। মেঘ রয়েছে স্তরে স্তরে, মানে মেঘের মানে মেনি ফোল্ডেড ক্লাউডসগুলো রয়েছে অনেকগুলো মানে অনেকগুলো স্তরে স্তরে মেঘ রয়েছে। এই মেঘগুলো কিন্তু কখনোই কোনো ঝড়ের পূর্বাভাস দিচ্ছে না। দ্য কামিং অন অফ স্টর্মস। ফোরটেল হচ্ছে ভবিষ্যৎবাণী, প্রিমনিশন। দ্য কামিং অন অফ স্টর্মস মানে এই সময় যদি কেউ আকাশের দিকেও তাকায় সে বিভিন্ন স্তরীভূত মেঘ দেখতে পাবে, কিন্তু এই মেঘ কোনো ঝড়ের পূর্বাভাস দেয় না। ফ্রম দ্য আর্থ, দেখো থার্ড স্ট্যান্জা দেখো। From the earth loosened mold, the sapling draws its sustenance and thrives. Though stricken to the heart with winter's cold, the drooping tree revives. স্প্রিংয়ের আগের সিজন কি? স্প্রিংয়ের আগের সিজন হচ্ছে শীত, উইন্টার। দেখো ফ্রম দ্য আর্থ লুজেন মোল্ড কি হচ্ছে যে আর্থ লুজেন মোল্ড মানে হচ্ছে যে মানে মাটির লুজেন মোল্ড, মাটির আলগা হয়ে যাওয়া, পৃথিবীর আলগা হয়ে যাওয়া মাটি। ফ্রম দ্য আর্থ লুজেন মোল্ড দ্য স্যাপলিং ড্রজ ইজ সাস্টেনেন্স মানে অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যা দরকার, অর্থাৎ মাটির থেকে যে রস নিয়ে গাছপালা বেড়ে ওঠে তাকে বলছে সাস্টেনেন্স মানে হচ্ছে দ্যাট হোয়াট ইজ নিডেড টু লিভ অ্যান্ড স্টে হেলদি। অর্থাৎ একটা স্যাপলিং মানে চারা গাছ, একটা চারা গাছের বেড়ে ওঠার জন্য কি দরকার? পুষ্টিরস দরকার, যেটা সে তার মাটি থেকে নিয়ে আসে। তো ফ্রম আর্থ লুজেন মোল্ড দ্য স্যাপলিং ড্রজ ইজ সাস্টেনেন্স অ্যান্ড থ্রাইভস। সেখান থেকেই সে পুষ্টিরস নিয়ে আস্তে আস্তে বৃদ্ধি পায়। থ্রাইভস মানে হচ্ছে ফ্লারিশেস, অর্থাৎ সে বেড়ে ওঠে। দো স্টিকেন টু দ্য হার্ট উইথ উইন্টার্স কোল্ড দ্য ড্রুপিং ট্রি রিভাইভস। স্ট্রিকেন হচ্ছে সিরিয়াসলি অ্যাফেক্টেড বাই অ্যান আনপ্লিজেন্ট ফিলিং, আর ড্রুপিং মানে হচ্ছে টু বেন্ড ডাউনওয়ার্ডস, অর্থাৎ বেন্ড কথা মানে ঝুঁকে যাওয়ার কথা বলছে। শীতকালে কি হয়, একটা চারা গাছ বেড়ে উঠতে পারে না সঠিকভাবে, তার কারণ ঠান্ডা প্রচুর থাকে। সেই ঠান্ডাতে সে ভীষণভাবে আঘাতপ্রাপ্ত হয়, স্ট্রিকেন হয়ে পড়ে। তো ঠান্ডার পরে যখন বসন্তকাল আসে, সেই বসন্তের সময় চারপাশে সেই ড্রুপিং ট্রিটা আবার সুন্দরভাবে ফ্লারিশ করে, বেড়ে ওঠে। তো বসন্ত যেভাবে, শীত যেভাবে একটা চারা গাছকে বাড়তে দেয় না, আঘাত করে, তার বৃদ্ধিতে একদমই সহায়তা করে না, কিন্তু তার পরবর্তী যখন স্প্রিং সিজন আসে তখন সেই গাছ ভীষণভাবে ফ্লারিশ করে বসন্তকাল। The softly warbled song comes from the pleasant woods, and colored wings glance quick in the bright sun that moves along the forest opening. Warble মানে singing with rapidly changing notes, অর্থাৎ মিষ্টি সুরে কোনো গান যেটা মানে র্যাপিডলি অর্থাৎ বারবার করে মানে সুরটা পরিবর্তন করছে। দ্য সফটলি ওয়ার্বেল সং একটা খুব সুন্দর একটা সুরের গান ভেসে আসছে। কামস ফ্রম দ্য প্লিজেন্ট উড, সেই মনোরম জঙ্গল থেকে ভেসে আসছে। অ্যান্ড কালার্ড উইংস গ্লেন্স কুইক ইন দ্য ব্রাইট সান দ্যাট মুভস অ্যালং দ্য ফরেস্ট ওপেনিং, অর্থাৎ এখানে নরম মিষ্টি সুরে সামান্য গান ভেসে আসছে। কারা গান গাইছে আমরা বুঝতেই পারছি, পাখিরা গান গাইছে। এবং তখন সুন্দর এই রঙিন ডানাগুলি ঝলকে দেখা যায় উজ্জ্বল রোদে, যা এগিয়ে চলে জঙ্গলের ফাঁকা জায়গাগুলো দিয়ে। অর্থাৎ এই সময় কি বলছে যে পাখিরা যে গান গাইছে
সেই ফরেস্টের সামনে, যে জঙ্গলের সামনে যে ফাঁকা জায়গাটা আছে, সেই ফাঁকা জায়গাতে চারিপাশে তাদের গানটা যেন খুব সুন্দর শোনাচ্ছে, গানটা চারিপাশে মুখরিত হয়ে উঠছে। দেখো, চলে আসি আমরা লাস্ট অ্যান্সারতে। when the bright sunset fills the silver woods with light, the green slope throws its shadows in the hollows of the hill and white the upland glows। অর্থাৎ when the bright sunset fills, যখন উজ্জ্বল সূর্যাস্ত ভরিয়ে তোলে, the silver woods with light, রূপলি বনকে আলোতে, the green slope throws, পাহাড়ের সবুজ ঢাল ফেলে, স্লোপ হচ্ছে পাহাড়ের যে ঢাল, তাকে বলছে স্লোপ, its shadows in the hollows of the hill, অর্থাৎ তার ছায়া পাহাড়ের ছোট ছোট যে হলোজ হচ্ছে অর্থাৎ ভ্যালিজ, উপত্যকা, এই ছায়াগুলো পড়ছে পাহাড়ের ছোট ছোট উপত্যকাগুলির উপরে। আর কি হচ্ছে, অ্যান্ড হোয়াইট দ্য আপল্যান্ড গ্লোজ, আপল্যান্ড মানে হচ্ছে অ্যান এরিয়া অফ হাইল্যান্ড, অর্থাৎ যে উঁচু যে জায়গাটা, উঁচু যে জমি, তাকে বলছে আপল্যান্ড। আর কি হচ্ছে, আর বিস্তীর্ণ উঁচু জমিতে উদ্ভাসিত হয়ে উঠছে। তাহলে এই আমরা দেখলাম অ্যান এপ্রিল ডে, অর্থাৎ একটা এপ্রিলের দিনে কি কি হচ্ছে, সেই সকাল থেকে শুরু করে একদম সানসেট অবধি কবি এখানে প্রত্যেকটা জিনিস 5টা স্ট্যান্জার মধ্যে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি না পেরে থাকো তাহলে আমাকে একটু লিখে গ্রুপে জানাবে, যে জায়গাটা বুঝতে পারোনি বা যে জায়গাতে অসুবিধা রয়েছে আমি ক্লিয়ার করে দেবো। আচ্ছা, এবার আসি আমাদের ওয়ার্ড নেস্টে। এখানে বেশ কিছু ওয়ার্ড নেস্ট রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এই ওয়ার্ড নেস্টগুলো তোমাদেরকে একটু মুখস্থ করে রাখতে হবে, কারণ এখান থেকে পরীক্ষায় আসে। আচ্ছা, চলে আসি অ্যাক্টিভিটিসে। অ্যাক্টিভিটি 1-এ দেখো, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। তোমরা পড়লে বোঝার পর এখানে 3টে করে অপশান দেওয়া আছে, যে অপশানটা ঠিক হবে সেটা ঠিক করতে হবে। দেখো, when the warm sun has returned again it is nice to, the sapling draws its sustenance from, কোথা থেকে একটা চারা গাছ তার পুষ্টিরস সংগ্রহ করে। প্রথমটা হচ্ছে when the warm sun has returned again it is nice to, যখন সেই উষ্ণ সূর্যের আবহাওয়া যখন ফিরে আসে তখন এটা ইট ইজ নাইস টু, এটা কোনটা ভালো। দ্য বার্ডস, পাখিরা, দ্য গ্রিন স্লোপ থ্রোজ ইজ শ্যাডোজ, সেই সবুজ ঢাল কোথায় তাদের ছায়া ফেলছে। অ্যাক্টিভিটি 2-তে রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। সবগুলো ইনকমপ্লিট সেন্টেন্স রয়েছে। দেখো, স্প্রিং ইজ দ্য সিজন অফ ড্যাশ, দ্য কামিং অন অফ স্টর্মস ইজ foretold by, দ্য বার্ড মুভ অ্যালং, দ্য ব্রাইট সানসেট ফিল্স। এগুলো প্রত্যেকটাই কবিতার লাইনের মধ্যে আছে, তোমরা দেখবে। আমার মনে হয় তোমরা আনসারগুলো করতে পারবে, না পারলে আমি তো আছি। অ্যাক্টিভিটি 4 দেখো, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে এই চার্টটা ফিল আপ করতে হবে। হু দেওয়া আছে, কে কে করেছে, কি করেছে, ডিড ওয়াট, সেটা তোমাদের বসাতে হবে। 5-এ রয়েছে কোয়েশ্চেন্স। ওয়াই ইজ ইট সুইট টু ভিজিট দ্য উড ডিউরিং স্প্রিং টাইম, বসন্তকালে কেন জঙ্গলে ঘুরে আসাটা মধুর। হোয়াট ডাজ উইন্টার কোল্ড টু ডু ইন দ্য ট্রি, উইন্টারের ঠান্ডা গাছের উপর কী কী এফেক্ট করে। হোয়াট টাইম অফ দ্য ডে ডু ইউ থিঙ্ক ইট ইজ ওয়েন দ্য গ্রিন স্লোপ থ্রোজ ইজ শ্যাডোজ ইন দ্য হলোজ অফ দ্য হিল, পাহাড়ের উপত্যকাগুলোতে হোয়াট টাইম অফ দ্য ডে ডু ইউ থিঙ্ক, তোমার মনে হয় যে দিনের কোন সময়টা, দ্য গ্রিন স্লোপ থ্রোজ ইজ শ্যাডোজ, যে সবুজ যে ঢাল সেটা তার ছায়াটা পাহাড়ের উপত্যকার উপর ফেলে, কোন সময়টা হবে। দেখো, ওয়াই ডু ইউ থিঙ্ক দ্য পোয়েম ইজ টাইটেল অ্যান এপ্রিল ডে, কেন মনে হয় এই পোয়েমটার টাইটেল দেওয়া হয়েছে অ্যান এপ্রিল ডে। সাজেস্ট এন অল্টারনেটিভ টাইটেল, যদি মনে হয় যে আরেকটা কোনো অল্টারনেটিভ টাইটেল হতে পারে সেটা তোমাদের লিখতে হবে। 6-এ fill in the blanks with the correct verb forms from those given in brackets। দেখো, ব্র্যাকেটের মধ্যে কিছু ভার্ব অল্টারনেটিভ দেওয়া আছে, সেইগুলো অল্টারনেটিভের মধ্যে যেটা ঠিক হবে সেটা fill in the gaps-এর মধ্যে বসিয়ে করতে হবে।
দেখো 6B, fill in the blanks with either the future continuous tense or future perfect tense of the verbs given in brackets. ব্র্যাকেটের মধ্যে ভার্বটা দেওয়া আছে, তোমাদেরকে হয় ফিউচার কন্টিনিউয়াস টেন্স বা ফিউচার পারফেক্ট টেন্স যে কোনো একটা ইউজ করে fill in the blanks করতে হবে। অ্যাক্টিভিটি 7, মেক সেন্টেন্সেস। হারভেস্ট, টিমিং, থ্রাইভ, লেন্স দিয়ে নিজের মতো করে সেন্টেন্স লিখবে। এইগুলো যতগুলো বললাম অ্যাক্টিভিটি 7 অবধি, সেগুলো তোমাদেরকে ইংলিশ খাতায় করতে হবে এবং আমি আনসারগুলো ডিসকাস করে দেবো গ্রুপে। রাইটিং স্কিলগুলো আলাদা করে আমি ভিডিও পোস্ট করব, তখন দেখে নেবে। আজ এই পর্যন্ত।